নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ফেব্রুয়ারি মাসের প্রথম 3টে দিন কার্যত দিল্লিতে আপনারা শব্দ দূষণ শুনলেন। দিল্লিতে এমনি বায়ু দূষণ তো আছেই, এটা কমন ফেনোমেনন। বায়ু দূষণের সঙ্গে যুক্ত হলো শব্দ দূষণ। কে বা কারা শব্দ দূষণ করলেন সেটা আমার দর্শকরা খুব বিলক্ষণ জানেন। আমি সেই নামটা বা উল্লেখ করতে চাইছি না, কারণ যেটা প্রতিষ্ঠিত সত্য সেটা বারবার বলার তো কোনো প্রয়োজন হয় না। আপনাদের আরো একবার অনুরোধ জানাই সহায়তা করার জন্য। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলে সুপার থ্যাঙ্কস, আপনাদের সহায়তা আমার কাছে চলে আসবে। দেখুন, দিদিমণি তার দিল্লি সফরে যদি বলেন সাফল্য এবং ব্যর্থতা, সাফল্য একটা আছে, সেটা হচ্ছে নাটকীয় উপাদানে ভরপুর এই যাত্রাপালার প্রধান কুশীলব তিনি ছিলেন। এই যাত্রাপালার নির্দেশনা বলুন, তার স্ক্রিপ্ট বলুন, সবকিছুই ভোট কুশলী সংস্থা আইপ্যাকের তৈরি করা। কালো পোশাক পরে কমিশনে যাওয়া, কালো পোশাক পরে সাংবাদিক বৈঠক করা, কালো রোব পরে সুপ্রিম কোর্টে চলে যাওয়া, এগুলো হচ্ছে নাটকীয় উপাদান যা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশের বাসী তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী চাইছেনটা কি এবং তার সেই উদ্দেশ্য পূরণ হবে কিনা। দেখুন, মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এবং তার সঙ্গী দুজন কমিশনারের কাছে গেছিলেন ফুলের স্তবক নিয়ে, কোনো নামী বাঙালি মিষ্টান্ন ব্যবসায়ীর মিষ্টি নিয়ে, কিন্তু তাতে বরফ গলেনি। বরঞ্চ কমিশনের প্রধান সিইসি দিদিমণির মুখের উপর ন্যায্য কথা শুনিয়ে দিয়েছেন এবং দিদিমণি তার মুখের উপর কেউ ন্যায্য কথা বলবেন সেটা তিনি সহ্য করতে পারেন না। বিশেষ করে আফটারঅল জ্ঞানেশ কুমার তো একজন আমলা ছিলেন, এখন তিনি সাংবিধানিক পদে আছেন, প্রধান ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা তার। তিনি অনুপ্রাণিত আমলাকুলের ভজনা শুনতে অভ্যস্ত। হ্যাঁ ম্যাডাম বলতে হলে তারা বলে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। সেখানে জ্ঞানেশ কুমার চোখে চোখ রেখে কথা বলেছেন বলেই দিদিমণি ক্রুদ্ধ হয়েছেন এবং যা বলার তাই বলেছেন। ওগুলো আপনারা সব জানেন। দিদিমণির মূল উদ্দেশ্যটা কি ছিল অনেকদিন ধরে, যে এসআইআর প্রক্রিয়াটাকে বাতিল করে দেওয়া এবং 2024 সালের লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকা নিরীক্ষে হয়েছে সেই ভোটার তালিকাকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচন যাতে হয় সেটা নিশ্চিত করা। কোনো অভিপ্রায় তার পূরণ হবে না। তিনি যতই তামঝাম করুন, সুপ্রিম কোর্টে চলে যান, দিল্লিতে ন্যাশনাল প্রেসের সামনে আবোল তাবোল বলুন না কেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে এই একটাই, যে পুরনো ভোটার তালিকা সামনে রেখে নির্বাচন হবে, যাতে মৃত ভোটারের নাম তালিকায় থাকবে, পার্মানেন্টলি শিফটেড ভোটারের নাম থাকবে, মাল্টিপল এন্ট্রি ভোটারের নাম তালিকায় থাকবে এবং তাদের একটা অংশকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে শাসক দলের ক্যাডার কুল শাসকদের পক্ষে ভোট দেওয়াবে এবং তাতে তিনি জিতবেন, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। এটা হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য এবং বলেও ফেলছেন, আমি চাই পুরনো ভোটার তালিকাকে ভিত্তি করে বিধানসভা নির্বাচন হোক। তিনি নাকি এসআইআর এর বিরোধী নন। এসআইআর করতে কমসে কম 2 বছর লাগে। এত তাড়াতাড়ি কমিশন কেন এসআইআর করছে, এর পিছনে বিজেপির খেলা আছে। সীমা খান্না নামে একজন বিশিষ্ট আধিকারিককে তিনি দোষী ঠাউরেছেন, কারণ তিনি তথ্য প্রযুক্তি শাখার প্রধান কমিশনার। তিনি নাকি বিজেপির আইটি সেলের সদস্য, এআই প্রযুক্তির অপব্যবহার করে ন্যায্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছেন। দিল্লি সফরের নির্যাস হচ্ছে এই ন্যারেটিভটাকে ন্যাশনাল মিডিয়ার সামনে এবং জাতীয় রাজনীতির ক্ষেত্রে প্রতিষ্ঠিত করা।
তিনি প্রাণপণ চেষ্টা করেছেন। যে সাংবাদিক বৈঠকটি তিনি করলেন সেখানে বঙ্গজ সাংবাদিকদের বলেছেন যে তোমরা তো আমার কথা অনেক শোনো, তোমরা পিছনের সারিতে থাকো, আমি ন্যাশনাল মিডিয়ার সঙ্গে কথা বলবো। খুব উদ্দেশ্যটা খুব স্পষ্ট, ন্যাশনাল মিডিয়ার সামনে কথা বলে তিনি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে এই ন্যারেটিভটা তুলে ধরতে চাইছেন, কিন্তু তিনি সফল হবেন না। প্রথম কথা, ধরুন কমিশন যদি মনে করলো যে না, এই বাধার মুখে দাঁড়িয়ে আপাতত আমরা এসআইআর করতে পারবো না, তার মানে কি এসআইআর প্রক্রিয়া বাতিল হলো? এতটা চলে গেছে এসআইআর অন্তিম চরণে। 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কথা, তার আগে এসআইআর তো বাতিল হবে না। হতে পারে পশ্চিমবঙ্গের জন্য আপাতত স্থগিত। আপাতত স্থগিত মানে প্রক্রিয়া বাতিল নয়। পরিবেশ পরিস্থিতি অনুকূল হলে আবার সেই প্রক্রিয়া পুনরায় শুরু হতে পারে। অর্থাৎ কোনো অবস্থাতেই দিদিমণির দাবি মতো এসআইআর প্রক্রিয়া পুরো বন্ধ হবে না এবং পুরনো ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচনটাও হবে না। সে দিদিমণি যতই সওয়াল করুন, সুপ্রিম কোর্টে করুন, তার আইনজীবীরা করুন, মাঠ ময়দান কাঁপান, তর্জনী উঁচিয়ে খোকাবাবু চ্যালেঞ্জ করুন, এটি হবে না। এসআইআর বাতিল পশ্চিমবঙ্গে হবে না। বাতিল হলে সারা দেশে বাতিল হবে এবং সুপ্রিম কোর্ট সেটি করবে না। আর এসআইআর যদি কোনো কারণে স্থগিত হয়, স্থগিত হওয়া মানে প্রক্রিয়া বাতিল নয়, আপাতত নানাবিধ কারণে বন্ধ হলো, পরবর্তীকালে পরিবেশ পরিস্থিতি অনুকূল হলে আবার এসআইআর চালু হবে। কমিশন বলতেই পারে এই যে এত সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ছে, যেই যাচ্ছে সেই একটা আবেদন করেছেন। প্রধান বিচারপতি সূর্যা কান্ত কদিন আগেই বলেছেন, বুঝতেই পারছি যে আপনারা এসআইআর প্রক্রিয়াটাকে ভেস্তে দিতে চান। এখন প্রশ্ন হলো, দিদিমণি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাথে আছেন, তার নাকি 94টা সামাজিক প্রকল্প আছে, তার লক্ষ্মীর ভান্ডার আছে, কন্যাশ্রী আছে, খাদ্য সাথী আছে, স্বাস্থ্য সাথী আছে, সবুজ সাথী আছে, কৃষক বন্ধু আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, 2,21,00,000 মাতৃশক্তিকে তিনি লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ 74,000 কোটি টাকা খরচ হয়ে গেছে। তাহলে ওনার এত ভয় কেন? ওনার ভয় ওনার সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিষ্ঠান বিরোধিতা, তার যে ভোট ব্যাংক, সেই সংখ্যালঘুদের মধ্যেও শাসক সম্পর্কে অনেকেরই মোহভঙ্গ হয়েছে। এখনো অবধি 58 লক্ষ নাম বাদ গেছে খসড়া তালিকায়। দিদিমণি বলছেন খুনিদেরও তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, কমিশন দেয়নি। নির্জলা মিথ্যা বললে কম বলা হয়। প্রত্যেকটা বুথে এই তালিকা টাঙানো আছে। বিএলওরা BLA 1 BLA 2 এই তালিকা দিয়েছে। এখনো পর্যন্ত 10টির বেশি আবেদন জমা পড়েছে ওই খসড়া তালিকায় নাম নেই, কিন্তু নামটা তোলার জন্য। তাহলে 58 লক্ষ আপনি বাদ দিয়ে দেন। এবার আছে আনম্যাপড 31 লক্ষ। 10% উপরে যারা আনম্যাপড ভোটার, তার টার্ন আউটই করেনি, শুনানিতেই যায়নি, ধরা পড়ার ভয়, ফিকটিশিয়াস ভোটার। এবার বাকি রইল হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। কমিশন সূত্রে কি জানা গেছে, নোটিশ সব সার্ভ হয়ে গেছে, শুনানি মোরলেস কমপ্লিট, নথি 90% আপলোড হয়েছে, সুপার চেকিং চলছে, 55% সুপার চেকিং হয়ে গেছে। পর্যবেক্ষকরা এবং মাইক্রো অবজারভাররা এই সুপার চেকিং করছেন। যে নথি আপলোড হয়েছে সেই নথি খতিয়ে দেখছেন এবং কমিশনের নির্দিষ্ট করা নথির বাইরে কেউ যদি নথি আপলোড করে থাকেন সেটা বিবেচ্য হবে না। তখন সেটা আবার ইআরওদের ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং ইআরওদের এবার কাজ যে নথি ফিরে এসছে সেই নথি খতিয়ে দেখে তাদের সিদ্ধান্ত নেওয়ার।
তারা কিন্তু এই প্রক্রিয়াটাকে অংশ নিতে চাইছেন না, সবাই নয়, অনেকে। তাদের উপর নাকি ইনস্ট্রাকশন আছে প্রভাবশালী মহল থেকে, রাজনৈতিক মহল এবং রাজ্য প্রশাসনের একটা অংশ থেকে, কোনো আবেদনকে বাতিল করা যাবে না। তারা পড়েছেন উভয় সংকটে। কমিশন বলেছে আমাদের উল্লিখিত নথির বাইরে কোনো ভোটার যদি অন্য কোনো নথি আপলোড করে থাকেন, মানে নথি জমা দিয়ে থাকেন, সেটা আপলোড হয়েছে, সেই নথি কিন্তু বিবেচনা করা যাবে না। কমিশনের কঠোর নিয়ম। আবার বহু এমন নথি জমা হয়েছিল, আপলোড করা হয়েছে, যে নথিগুলোর সঙ্গে কমিশনের উল্লিখিত নথির কোনো মিল নেই। সেইগুলো ফেরত পাঠানো হয়েছে ইয়ারোদের কাছে। তারা অনেকেই আর কিছু কাজ করছেন না। তারা পড়েছেন উভয় সংকটে, শাঁখের করাতের মতো অবস্থা। একদিকে প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং রাজ্য প্রশাসনের পক্ষে চাপ দেওয়া হচ্ছে তাদেরকে, যা যা আবেদন জমা পড়েছে কোনো আবেদন খারিজ করা যাবে না। আবার কমিশন বলে দিয়েছে এই নথিগুলো ছাড়া কোনো আবেদন বিবেচ্যই হবে না। এই প্রক্রিয়ায় থেমে আছে এসআইআর এর অন্তিম চরণ। কাজ অনেকটা এগিয়ে গেছে। এখন দেখুন, জেলা শাসক, যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাদের কিন্তু হলফনামা দিয়ে বলতে হবে সমস্ত পদ্ধতি অনুসরণ করে, মানে কমিশনের উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে ভোটার তালিকা তৈরি হয়েছে। সেটা যাবে রোল অবজারভারদের কাছে, তিনি সেটা এন্ডোর্স করবেন। তারপরে যাবে স্পেশাল রোল অবজারভারের কাছে, তিনি সেটা এন্ডোর্স করবেন। তারপরে যাবে কমিশনের সিওর কাছে, তিনি সেটা এন্ডোর্স করবেন। অর্থাৎ 4টে ধাপ পেরোতে হবে। তাহলেই কমিশন বলছে যে আমরা নিশ্চিত হব যে সমস্ত নিয়ম কানুন মেনে যা যা নথি কমিশন বিবেচ্য হবে বলেছিল, সেই নথিগুলোকে দিয়ে ফুল প্রুফ চেকিং করে ভোটার তালিকা হয়েছে এবং এই ভোটার তালিকা নির্ভুল। সবাইকে দায়বদ্ধ করছে কমিশন, জেলা শাসক থেকে শুরু করে রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার, এমনকি কমিশনের সিইও পর্যন্ত। এতেই বঙ্গেশ্বরীর ঘুমটি উড়েছে। তিনি 58 লক্ষের নাম বাদ দেওয়া বুকে পাথর চেপে কোনো রকমে হজম করতে পারেন। আরো যদি 40 লক্ষ নাম বাদ যায় এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটারদের মধ্যে থেকে, তাহলে দিদিমণির মাথায় পাহাড় ভেঙে পড়বে। তাই তিনি কার্যত উন্মাদের মতো আচরণ করছেন। আইপ্যাকের সাজানো চিত্রনাট্য, ন্যারেটিভ তৈরি হচ্ছে। অনুপ্রাণিত মিডিয়া বলছে দেখো দিদিমণি সুপ্রিম কোর্টে গেলেন, দিদিমণি 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করে লিফটে করে প্রধান বিচারপতির এজলাসে গেলেন, দেখো দিদিমণি কালো রোব গায়ে দিয়ে সুপ্রিম কোর্টের অলিন্দে যাচ্ছেন, দেখো বাংলার মানুষের জন্য দিদিমণির কি দরদ। বাংলার মানুষের জন্য দরদ নয়, দিদিমণি চাইছেন ওই মৃত, ওই পার্মানেন্টলি শিফটেড, ওই মাল্টিপল এন্ট্রি, ওই অনুপ্রবেশকারীদের নাম তালিকায় থাকুক, যাতে তিনি নির্বাচনে যুদ্ধে জিততে পারেন। এটাই তার কারণ। কিন্তু তিনি যতই তামঝাম করুন, সুপ্রিম কোর্ট কেন, আরো কোথাও যদি যাওয়ার থাকে সওয়াল করুন, পুরনো ভোটার তালিকায় ভোটটি হবে না। এটা দিদিমণি বুঝতে পারছেন কিনা জানি না, তার স্পিন ডক্টরসরা তাকে এই বিষয়টা বুঝিয়েছেন কিনা জানি না। পুরনো ভোটার তালিকাকে ভিত্তি করে কোনো নির্বাচন হবে না। ইতিমধ্যেই 58 লক্ষ নাম বাদ গেছে। ধরুন দিদিমণির দাবি মানতে হলে সেই 58 লক্ষকে আবার তালিকায় রাখতে হয়। পিসির বাড়ির আবদার সব জায়গায় তো মানা যায় না, কমিশন মানবে না। তাই এসআইআর করে নির্ভুল ভোটার তালিকা বার করে ভোট করতে হবে। সময় লাগবে, অত তাড়া নেই কিছু বাংলার মানুষের। বাংলার মানুষের দাবি, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন দেশপ্রেমিক নাগরিকের দাবি হচ্ছে নির্ভুল ভোটার তালিকা, যাতে
শুধুমাত্র ভারতীয়রাই থাকবেন যাদের ভোটাধিকারের বয়স হয়েছে। দ্যাটস অল। একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে সাংবিধানিক দায়িত্ব পালনে পদে পদে বাধা সৃষ্টি করেছে এই সরকার। যদি এই সরকারের সার্বিক অসহযোগিতার জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে কমিশন না পারে, তাহলে কমিশনকেই পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে। দেয়াল লিখনটা স্পষ্ট দিদিমণি, নো এসআইআর, নো ভোট। আইপ্যাকের সাজানো চিত্রনাট্য মেনে আপনি যতই নাটক করুন না কেন, অনুপ্রাণিত মিডিয়া যতই আপনার ইমেজ তুলে ধরার চেষ্টা করুন না কেন, দেখবেন দিনের শেষে আপনার হাতে শুধু পেন্সিলটাই থাকবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.